আজকে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ৪ নম্বর অধ্যায় পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এর সংশ্লেষিত যৌগ ও পরিবেশে তার প্রভাব এই অংশটা আলোচনা করব, যেটা তোমরা তোমাদের বইয়ের ১৩০ থেকে ৩৪ পেজের মধ্যে পেয়ে যাবে। আমি আলোচনা শেষে তোমাদের বইয়ের যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো আমি দাগিয়ে দেব, আর যে হোমওয়ার্ক দেব সেই হোমওয়ার্ক কিন্তু তোমরা বাড়িতে করবে। তো মানুষের দৈনন্দিন ব্যবহারের বা রোজগার ব্যবহারের জিনিসের হিসাবে আমরা পদার্থকে 3টে ভাগে ভাগ করতে পারি। আমরা যে দৈনন্দিন জীবনে যে সমস্ত পদার্থ ব্যবহার করি সেই পদার্থগুলোকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক পদার্থ। প্রাকৃতিক জিনিস কোনগুলো? যেগুলো প্রকৃতি থেকে সরাসরি আমরা ব্যবহার করতে পারি। আমরা তুলোকে ব্যবহার করে থাকি। তুলো কিন্তু আমরা সরাসরি প্রকৃতি থেকে পেয়ে যাই, তাই জন্য এটা হচ্ছে প্রাকৃতিক। তাহলে প্রাকৃতিক পেলাম, এছাড়া আমরা কি পাবো? এছাড়া আমরা পাবো প্রক্রিয়াজাত মানে হচ্ছে যেগুলো প্রাকৃতিক জিনিসগুলো থেকেই তৈরি করা হয়েছে কিন্তু বিশেষ উপায়ে তৈরি করা হয়েছে, যাকে সরাসরি প্রকৃতি থেকে নেওয়া হয়নি। যেমন ধরো আমরা প্রকৃতি থেকে তুলো নিলাম, সেই তুলো থেকে যখন সুতো তৈরি করলাম সেটা কিন্তু প্রক্রিয়াজাতর মধ্যে পড়ছে। সুতির যে কাপড়গুলো বানানো হয় এই সুতো দিয়ে বানানো হয়, আর এই সুতো কি দিয়ে তৈরি হয়? তুলো। তাহলে তুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস, সেই প্রাকৃতিক জিনিসকে বিশেষ উপায়ে সুতোয় পরিণত করা হয়েছে, এইটা হচ্ছে প্রক্রিয়াজাত। এছাড়া রয়েছে কি? এছাড়া রয়েছে হচ্ছে মানুষের সৃষ্ট বা কৃত্রিমভাবে যে সমস্ত জিনিসগুলো মানুষ তার দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি করে থাকে। তাহলে মানুষের সৃষ্টি কোনগুলো? দেখো, আমি যে কথাটা বললাম সুতির যে সুতোগুলো হয়, এছাড়া দেখবে যে কম দামি সুতো পাওয়া যায়, যেটাকে পলিয়েস্টার বলা হয়ে থাকে। পলিয়েস্টারের সুতো আমরা ব্যবহার করে থাকি, এইটা কিন্তু মানুষের সৃষ্ট, এর দামও অনেক কম হয়ে থাকে। তাহলে এই যে প্রাকৃতিক, এই প্রক্রিয়াজাত ও মানুষের সৃষ্ট, এই যে অংশটা ভাগ করলাম, এইটা পদার্থের এই ভাগটা কিসের ভিত্তিতে করলাম? পদার্থের এই ভাগটা আমরা যে রোজকার যে জিনিসগুলো ব্যবহার করি, রোজকার ব্যবহার্য জিনিসের ওপর ভাগ করলাম। ব্যবহার্য জিনিসকে আমরা 3 ভাগে ভাগ করলাম। 1 প্রাকৃতিক, 2 প্রক্রিয়াজাত, 3 হচ্ছে মানুষ সৃষ্ট। দেখো, প্রাকৃতিক বিষয়গুলো পরিবেশের জন্য ক্ষতিকারক কিন্তু নয়, বা প্রক্রিয়াজাত বিষয়গুলো কিন্তু মানে পরিবেশের জন্য ক্ষতিকারক কিন্তু হয় না। কিন্তু মানুষ সৃষ্ট যেগুলো হয়ে থাকে, মানুষ সৃষ্ট যে সমস্ত জিনিসগুলো হয়ে থাকে, যেমন বললাম পলিয়েস্টার, এগুলো কিন্তু পরিবেশের জন্য ভালো নয়। এই বিষয়গুলোকে, এই যে পলিয়েস্টার আমি বলছি বা পলিথিন আমরা যেগুলো ব্যবহার করে থাকি, সেগুলো কিন্তু সব হচ্ছে পলিমার, এক বিশেষ ধরনের পদার্থ, এটাকে আমরা বলে থাকি হচ্ছে পলিমার। এগুলো কিন্তু পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? কারণ এই সমস্ত পলিমারগুলো দীর্ঘদিন পরিবেশে অবিকৃত অবস্থায় থেকে যায়, তাই জন্য এগুলো কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকারক। প্রাকৃতিক পলিমারের ক্ষেত্রে আমরা দেখব যে যে সমস্ত পলিমারগুলো হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার, সেগুলো কিন্তু আবার পরিবেশের জন্য ভালো। তাহলে পলিমারকে আমরা 2টো ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, যেগুলো কিন্তু খুব একটা ক্ষতিকারক নয়, সেগুলোকে আমরা বলে থাকি প্রাকৃতিক পলিমার। এগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। কেন? কারণ এই জিনিসগুলো হচ্ছে দীর্ঘদিন যদি মাটিতে চাপা পড়ে থাকে, তাহলে সেগুলো কিন্তু বিভিন্ন জৈব ভঙ্গুর পদার্থ দ্বারা, বিয়োজক দ্বারা সেটা কি হয়? ভেঙে গিয়ে মাটির সাথে মিশে যায়, এর ফলে পরিবেশের ক্ষতি করে না। কিন্তু কৃত্রিম পলিমার, এই সমস্ত পলিমারগুলো কিন্তু বিয়োজক দ্বারা বিয়োজিত হতে পারে না, কৃত্রিম পলিমার। এর ফলে কি হয়? এই সমস্ত পলিমারগুলো দীর্ঘদিন কি হয়? অবিকৃত অবস্থায় থেকে যায়। যেমন আমি বললাম পলিথিন হচ্ছে কৃত্রিম পলিমার। এবার এটা অবিকৃত থাকলে কি ক্ষতি হবে?
যদি না মাটির সাথে মিশে যায় তাহলে কি ক্ষতি হবে? দেখো, পলিথিন যদি মাটির সাথে মিশে যায়, কৃষি জমিতে যদি পলিথিন মিশে যায়, তাহলে জমির যে মৃত্তিকার যে উর্বরতা, সেই উর্বরতা কিন্তু নষ্ট হয়ে যায়। বা এই পলিথিনগুলো যদি নর্দমার মুখে গিয়ে জমা হয়, তাহলে কিন্তু নর্দমার মুখটাকে বন্ধ করে দেয়। এর ফলে শহরে অল্প বৃষ্টিতে কিন্তু বন্যা হতে পারে। আর প্রাকৃতিক পলিমারগুলো কেন ক্ষতিকারক নয় বললাম? কারণ এই সমস্ত পলিমারগুলো মাটির সাথে মিশে যায়। কিছু আমাদের বিয়োজক, জৈব বিয়োজক আছে, যার দ্বারা বিয়োজিত হয়ে গিয়ে মাটির সাথে মিশে যায়। যেমন ধরো, আমাদের শরীরে তোমরা জানো যে লিগামেন্ট থাকে, সেই লিগামেন্ট কিন্তু একটা প্রাকৃতিক হচ্ছে পলিমার, লিগামেন্ট বা টেন্ডন বলতে পারো, বা টেন্ডন। তারপরে মাংসপেশি হতে পারে, এগুলো হচ্ছে সব কি প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিক পলিমার এটা কিন্তু প্রাণীর দেহে থাকছে। উদ্ভিদের ক্ষেত্রেও আমরা কিন্তু প্রাকৃতিক পলিমার পেয়ে থাকি। উদ্ভিদের ক্ষেত্রে যে প্রাকৃতিক পলিমারটা আমরা পাই তার নাম হচ্ছে কি রবার, প্রাকৃতিক রবার। আমরা শুধু রবার না লিখে আমরা প্রাকৃতিক রবার লিখব, কারণ রবার কিন্তু কৃত্রিমভাবেও তৈরি করা হয়ে থাকে, যেগুলো ক্ষতিকারক। কিন্তু প্রাকৃতিক রবারগুলো এগুলো কিন্তু ক্ষতিকারক নয়। তাহলে আমরা দেখলাম পলিমার কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার আর একটা হচ্ছে কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমারগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক নয়, কিন্তু কৃত্রিম পলিমারগুলো কিন্তু দেখছি যে পরিবেশের জন্য ক্ষতিকারক। তাহলে এতক্ষণ আমরা পড়ছি পলিমার। তাহলে আমাকে জানতে হবে পলিমার কাকে বলে। পলিমার কাকে বলা হয়? পলিমার মানে হচ্ছে, যদি আমরা কথাটার বিশ্লেষণ করে থাকি, পলি কথার অর্থ অনেকগুলো, অনেকগুলো মনোমার যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তখন পলিমার তৈরি করে থাকে। তাহলে পলি কথার অর্থ হচ্ছে অনেক, অনেক হচ্ছে বা বহু, অনেকগুলো। আর হচ্ছে মোরাস থেকে এসছে হচ্ছে, মোরাস থেকে হচ্ছে মার, অর্থাৎ এর অংশ হচ্ছে, এর মানে হচ্ছে অংশ। তাহলে অনেকগুলো, বহু সংখ্যক অংশ যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে সারিবদ্ধভাবে অবস্থান করে থাকে তখন তাকে বলা হয়ে থাকে পলিমার বলা হয়ে থাকে। তাহলে পলিমার অনেক ধরনের হতে পারে। আমি বললাম প্রাকৃতিক পলিমার যেগুলো হয় তার তুলনায় কৃত্রিম পলিমারের ব্যবহারটা আমরা সব থেকে বেশি করি। যেমন বললাম পলিয়েস্টার, এর ব্যবহার আমরা বেশি করি। কেন? কারণ দেখো, তোমরা যখন দোকানে জামা কিনতে যাও, একটা যদি পিওর সুতির জামা, পিওর কটনের জামা হয়, মানে তুলো থেকে যে সুতো তৈরি হয় সেই সুতো দিয়ে যে জামাটা তৈরি হয়, পিওর কটন, 100% পিওর কটনের যে জামাগুলো হয় তার কিন্তু দাম অনেক বেশি থাকে। কিন্তু সেই তুলনায় পলিয়েস্টার, এইগুলো দিয়ে যখন জামা তৈরি হয় তার দাম অনেক কম হয়। তাই জন্য মানুষ কি করে, কম দামের জন্য কিন্তু এই কৃত্রিম পলিমারগুলোকে বেশি করে ব্যবহার করে থাকে। এবং এই কৃত্রিম পলিমারের আরও কিছু সুবিধা রয়েছে, যেমন দীর্ঘদিন অবিকৃত অবস্থায় থেকে যায়, তাই জন্য একে কিন্তু অত্যাধিক হারে ব্যবহার করা হয়। তাহলে 1 নম্বর দাম কম, 2 নম্বর হচ্ছে টেকসই বেশি। এই জন্য পলিমারের ব্যবহার কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তো বিভিন্ন ধরনের পলিমার আমি বললাম, যে প্রাকৃতিক এবং কৃত্রিম। এবং পলিমার কাকে বলে বললাম, যে অনেকগুলো অংশ যখন পরস্পরের সাথে সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় পলিমার। তো পলিমার এই অংশটা আসলে কি, কোন অংশ বারবার করে রিপিট হয় সেটা আমাকে দেখতে হবে। যে অংশটা বারবার করে রিপিট হয় তাকে বলা হয়ে থাকে মনোমার। মনোমার যেমন ধরো, আমি এখানে বলছিলাম হচ্ছে কি না, আমি বলছিলাম হচ্ছে পলিথিন। পলিথিন হচ্ছে একটি কৃত্রিম পলিমার। এই পলিথিন কি দিয়ে তৈরি? পলিথিনের যে মনোমার সেটা হচ্ছে ইথিলিন, C2H4 ইথিলিন হয়ে থাকে এর মনোমার। তাহলে পলিথিনের মনোমারের নাম কি হবে? মনোমারের নাম হচ্ছে ইথিলিন। তাহলে যে ক্ষুদ্র অংশগুলো, এই যে বললাম অনেকগুলো অংশ মিলে গিয়ে পলিমার তৈরি হয়, এই যে ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশটাকেই বলা হয়ে থাকে কি মনোমার। যেমন আমরা কি দেখছি, যেমন আমরা দেখছি যে পলিথিনের মনোমারের নাম কি হলো? পলিথিনের মনোমারের নাম হচ্ছে ইথিলিন। তেমনি ভাবে আরেকটা তোমরা নাম খুব শুনবে, যে পিভিসির পাইপ, পিভিসি, যার পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি। এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের সংকেত কি? ভিনাইল ক্লোরাইডকে এইভাবে লিখে CH2 ডবল বন্ড CHCl, এটা হচ্ছে মনোমার।
তাহলে পলিথিনের মনোমারের নাম আমরা কি পেয়েছি? ইথিলিন পেয়েছি। তেমনিভাবে পলিভিনাইল যাকে বলি আমরা পিভিসি, এই পিভিসির মনোমারের নাম হচ্ছে কি? পিভিসি হচ্ছে মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এছাড়া তোমাদের বইয়ে আরেকটি রয়েছে পলিমার, সেটার নাম হচ্ছে পিইটি। এর মনোমারের নাম কি হয়? এর মনোমারের নাম হচ্ছে, এটা কিন্তু এক প্রকার পলিএস্টার আমরা বলতে পারো। অনেকগুলো এস্টার পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে এটা তৈরি করে, তাই জন্য একে পলিএস্টার বলা হয়ে থাকে। তাহলে এর মনোমারের নাম কি হলো? এর মনোমারের নাম হচ্ছে ইথিলিন টেট্রা ভিনাইলেট। আচ্ছা, এর সংকেত হচ্ছে C10H8O4 হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো মনোমারগুলো আসলে কি। মনোমারগুলো হচ্ছে যে পলিমারের যে ছোট অংশ যেগুলো বারবার রিপিট হয়ে পলিমার তৈরি করেছে তাকে আমরা বলে থাকি মনোমার। ভিনাইলের মনোমারের নাম কি পেলাম? ইথিলিন। পলিভিনাইল ক্লোরাইডের মনোমারের নাম কি পেলাম? যে ভিনাইল ক্লোরাইড। এবং পিইটির যে আমরা মনোমার পেলাম সেটা হচ্ছে ইথিলিন টেট্রাভিনাইলেট। তো এইটা তোমরা পড়ে নিবে এবং এর সাথে সাথে এই যে সংকেতগুলো লিখলাম এই সংকেতগুলোও পড়ে নিবে। এবারে এদের ব্যবহারে চলে আসি। দেখো পলিথিন কি কাজে ব্যবহার হয়? প্যাকিং এর জন্য। তোমরা প্রত্যেকে জানো প্যাকিং হিসাবে একে সব থেকে বেশি ব্যবহার করা হয়। এছাড়া যে তার হয়, তারের উপরে যে আস্তরণ হয়, সেই আস্তরণ তৈরি করতে গেলে এই পলিথিনকে ব্যবহার করা হয়ে থাকে, যার মনোমারের নাম হচ্ছে ইথিলিন। তাহলে মেন হচ্ছে প্যাকিং করা হয়। এছাড়া তোমার হচ্ছে জানলার যে নেটগুলো হয়ে থাকে বা মগ, কাপ, বালতি, বোতল, এগুলো সমস্ত কিছু পলিথিন দিয়ে তৈরি করা হয়। এরপর চলে আসো পলিভিনাইল ক্লোরাইড। এর ব্যবহার কি? এটাও তোমার তারের ওপরে যে আস্তরণ থাকে সেই আস্তরণের জন্য ব্যবহার হয়। আর মেন হচ্ছে যেটা হচ্ছে জল নিরোধক হওয়ার জন্য একে জলের পাইপ, দেখবে বাড়ির বাইরে যে পাইপগুলো লাগানো থাকে সেই পাইপগুলো কিন্তু তোমার হচ্ছে এই পিভিসি দিয়ে নির্মিত হয়ে থাকে, পিভিসি দিয়ে তৈরি হয়ে থাকে। এছাড়া কৃত্রিম যে মেঝে সেইটা তৈরি করতে গেলেও এই পিভিসি ব্যবহার করা হয়ে থাকে। তারপর যে তোমার রেফ্রিজারেটর হয়, ফ্রিজের যে ভেতরের অংশ সেটাও কিন্তু পলিভিনাইল ক্লোরাইড পিভিসিকে ব্যবহার করা হয়। এছাড়া পাইপ, ট্যাঙ্ক, ব্যাগ এগুলো তৈরি করতেও পিভিসিকে ব্যবহার করা থাকে। এরপরে চলে আসলাম যে পিইটি। এইটা কি? এটাও খুব মজবুত হওয়ার জন্য এই যে জলের বোতল যেগুলো হয়ে থাকে সেই জলের বোতল তৈরি করার জন্য একে ব্যবহার করা হয়। এই তিনটে তোমাদের বইয়ে রয়েছে। এছাড়া তোমরা আরেকটা পড়ে নিবে, তার নাম হচ্ছে টেফলন। টেফলন কি? দেখবে যে নন স্টিকের কড়াইয়ের উপরে যে কালো ধরনের যে আস্তরণ থাকে সেইটি এক প্রকার কিন্তু পলিমার, যেটা হচ্ছে টেফলন বলা হয়ে থাকে। এবং এর মনোমারের নাম কি? এর মনোমারের নাম হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। আর সংকেত হচ্ছে F2C ডবল বন্ড CF2। এইটা হচ্ছে টেফলনের মনোমার, টেট্রাফ্লুরো ইথিলিন, তার সংকেত হচ্ছে এইটা। এগুলো মনে রাখতে হবে। এইটা কি? যে একটা তো বলেই দিলাম যে নন স্টিকের যে কড়াই বাসনগুলো হয়ে থাকে তার উপরে কালো আস্তরণের জন্য এই টেফলনকে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের পাইপ, ট্যাঙ্ক এগুলো তৈরি করতে, এবং তারের যে অন্তরক হয়ে থাকে, তারের উপরের যে আস্তরণ তাকে আমরা বলে থাকি অন্তরক, সেই অন্তরক পদার্থ তৈরি করতেও একে ব্যবহার করা হয়ে থাকে। দেখো টেফলনের যে সংকেত সেটাকে আমরা কিভাবে লিখলাম, সেটাকে আমরা লিখছি হচ্ছে F2C ডবল বন্ড CF2। এইভাবেও আমরা এই ইথিলিনকেও লিখতে পারি। যেমন ধরো C2H4, দুটো কার্বন আছে আর দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন লিখে দিলাম। তাহলে এইভাবে দেখো, তাহলে টেট্রাফ্লুরো ইথিলিন আর এই দিকে যে ইথিলিনটা আছে তার কিন্তু সংকেত মোটামুটি একই রকম, খালি এখানে হাইড্রোজেনের পরিবর্তে টেফলনের ক্ষেত্রে কিন্তু ফ্লুরিনটা এসছে। ফ্লুরিন কি করেছে?
হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ওই জায়গাতে বসেছে। এটাই হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। দেখো নাম কিন্তু ইথিলিন রেখে দিয়ে রাখা হয়েছে। তাহলে এই যে পলিমার বললাম, পলিমার তাদের যে উৎস অনুসারে আমরা দেখলাম প্রাকৃতিক পলিমার আর কৃত্রিম পলিমার। এছাড়া পলিমারের ধর্মের ভিত্তিতে, তার নমনীয়তার উপর ভিত্তি করে প্লাস্টিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্লাস্টিক হচ্ছে কয় প্রকার না, দুই প্রকার। কি কি? একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। থার্মো কথাটা নাম শুনেই বুঝতে পারছো যে তাপমাত্রার সাথে সম্পর্কিত এই ব্যাপারটা। তাহলে যে সমস্ত প্লাস্টিক তাপমাত্রা প্রয়োগ করে গলে যায়, আবার তাপমাত্রা কমিয়ে দিলে আবার আগের অবস্থায় চলে আসে, তাদেরকে আমরা বলি থার্মোপ্লাস্টিক। এদেরকে বারবার করে গরম করলে গলে যাবে, ঠান্ডা হলে আবার শক্ত আকার ধারণ করবে। এইটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। এর একটি উদাহরণ কি হবে? এই থার্মোপ্লাস্টিকের একটি উদাহরণ হচ্ছে পিভিসি। কারণ আমি তোমাদের এখনই বললাম পিভিসি, এই পিভিসি হচ্ছে থার্মোপ্লাস্টিকের উদাহরণ। আরেক ধরনের প্লাস্টিক হয়, সেটা হচ্ছে থার্মোসেটিং। থার্মোসেটিং থার্মোসেটিং প্লাস্টিক হচ্ছে এই প্লাস্টিকগুলো কিন্তু একবার যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু তার আকৃতি কিন্তু বা আকার কিন্তু আর পরিবর্তন করা যায় না। একে বলা থাকে থার্মোসেটিং। থার্মোসেটিং এর উদাহরণ কি হতে পারে? এই যে আমরা যেটা পড়েছিলাম পিইটি, এটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিকের উদাহরণ। তাহলে তোমাদেরকে আমি একটা এইচডব্লিউ দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই বাড়িতে পড়বে, যে কৃত্রিম পলিমার পরিবেশের জন্য ক্ষতিকারক কেন? পয়েন্ট করে করে লিখবে, পরিবেশের জন্য ক্ষতিকারক কেন, ক্ষতিকারক কেন। আচ্ছা, এই হোমওয়ার্ক করবে। এইবারে আমি তোমাদেরকে বই দাগিয়ে দিয়েছি, প্রত্যেকে বই খোলো, 130 নম্বর পেজ খোলো প্রত্যেকে। 130 নম্বর পেজে দেখো একটা ছক আছে। এই ছকটা তোমরা নিজে থেকেই করতে পারবে। যেমন টুথপেস্ট, এটা কি হয়? মানুষের সৃষ্টি। পাউডার মানুষ সৃষ্টি, সাবান মানুষ, শ্যাম্পু মানুষ, ডিটারজেন্ট মানুষ সৃষ্ট। তুলো এটা কিন্তু প্রাকৃতিক। মশারির সুতো এটা কিন্তু লাইলন দিয়ে তৈরি, এটা কিন্তু কৃত্রিম, মানুষও সৃষ্ট। নারকেল তেল এটা প্রক্রিয়াজাত। তাহলে এই ছকটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবে। এটাও তাহলে তোমাদের ওই প্রশ্নটার সাথে সাথে এটাও তোমাদের এইচডব্লিউ আমি দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কাকে প্রাকৃতিক বলা হয়, কাকে প্রক্রিয়াজাত বলা হয়, কাকে মানুষ সৃষ্ট বলা হয়ে থাকে। এইবারে চলে এসো 132 নম্বর পৃষ্ঠায়। 132 নম্বর পৃষ্ঠায় দেখো অনেকগুলো ছোট ছোট অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে যে বৃহৎ শৃঙ্খল তৈরি করে তাকে বলা হয় পলিমার। একটা পলিমারের উদাহরণ হচ্ছে পলিথিন, যার মনোমারের নাম হচ্ছে C2H4। মনোমার বললাম আমি যে সমস্ত ছোট ছোট অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে বড় চেন তৈরি করছে তাকেই আমরা বলে থাকি হচ্ছে মনোমার। তাহলে পলিমার কথার অর্থ কি দেখো এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছি, সেটা করবে। আচ্ছা, তোমাদের একটা কথা আমি বলেছিলাম যে পলিয়েস্টার এটা কিন্তু যুগান্তকারী আবিষ্কার। এমনি সুতোর দাম অনেক বেশি হয়, কিন্তু এই পলিয়েস্টারের দাম কিন্তু অনেকটা কম হয়। তাই জন্য মানুষ কিন্তু এই পলিয়েস্টার কিন্তু অত্যাধিক হারে বর্তমানে ব্যবহার করে, দাম কমের জন্য এবং অনেক মজবুত হওয়ার জন্য একে ব্যবহার করা হয় থাকে। আচ্ছা, প্রাকৃতিক পলিমারও হয় আবার কৃত্রিম পলিমারও হয়। যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার, আর যেটা কৃত্রিমভাবে তৈরি করে মানুষ সেটা হচ্ছে কৃত্রিম পলিমার। প্লাস্টিক দুই প্রকার, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোপ্লাস্টিকের উদাহরণ কি হবে? পিভিসি হবে, আর থার্মোসেটিং এর উদাহরণ হচ্ছে পিইটি হবে। দেখো এখানে মনোমারের নাম 3টে বলেছে, আমি তোমাদেরকে 4টে বলেছি, সেই 4টেই মুখস্থ করে রাখবে। 134 পেজে এই ছকটা পাবে। আর পলিথিন আর পিভিসির ব্যবহার এটা কিন্তু যখন আমি আলোচনা করছিলাম তখন কিন্তু আমি এটা বলেছি, তাহলে এটা তোমরা পারবে, এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো। তো আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন পরের অংশটা আলোচনা করব, দেখতে থাকো।